আপনারা জানেন 1857 সালে আমাদের দেশে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তার বেশ কয়েক বছর পরের কথা। সময়টা ছিল 1863 সাল। কাশীবাই নামে একজন ব্রাহ্মণ বিধবা ছিলেন, যার সাথে শাস্ত্রীজি নামে একজন ব্রাহ্মণ অবৈধ সম্পর্ক তৈরি করেছিলেন। তা অল্প সময়ের মধ্যেই বিধবা কাশীবাই তিনি গর্ভবতী হয়ে পড়লেন, আর শাস্ত্রীজি পালিয়ে গেলেন। এর পরের ঘটনা কিন্তু মারাত্মক। যে শিশুটি জন্ম নিল, কাশীবাই নিজের সম্মান রক্ষার জন্যে সেই শিশুটির গলা কেটে তাকে মেরে ফেললেন, আর দ্রুত ইংরেজ পুলিশের হাতে ধরাও পড়লেন। বিচারে খুনি কাশীবাই আন্দামান দ্বীপে নির্বাসিত হলেন। তা সে সময়ে এই ঘটনায় ব্রাহ্মণ সমাজ প্রভাবিত না হলেও নিম্নবর্গীয় দলিত একজন শিক্ষিকা দিদিমণি তিনি কিন্তু ভীষণভাবে আলোড়িত হয়েছিলেন। তিনি দলিত হওয়া সত্ত্বেও উচ্চবর্ণের বিধবাদের, ব্রাহ্মণ বিধবাদের দুঃখকে, যন্ত্রণাকে তিনি গভীরভাবে অনুভব করেছিলেন। কাশীবাইয়ের ঘটনার পরেই তিনি তার অনুগামীদের নিয়ে সারা শহর জুড়ে পোস্টার তিনি মেরে দিলেন। তাতে লেখা ছিল, ব্রাহ্মণ বিধবাদের উদ্দেশ্যে লেখা ছিল, শিশুদের হত্যা না করে আপনারা আমাদের আশ্রমে আসুন, আপনাদের সম্মান রক্ষার যাবতীয় দায়িত্ব আমাদের। শুনলে অবাক হবেন যে পরবর্তী সময়ে ব্রাহ্মণ পুরুষদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত, ধর্ষিত কমপক্ষে ৩৫ জন বিধবা, ব্রাহ্মণ বিধবা সেই দলিত শিক্ষিকার আশ্রমে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই শিক্ষিকার নাম আপনারা সবাই জানেন, সাবিত্রীবাই ফুলে। আজকের ভারতবর্ষে যে নাম অনেকটাই বিস্মৃতির আড়ালে। তা ভারতবাসী তাকে মনে না রাখলেও ভারতবর্ষের নারী আন্দোলনের গৌরবময় ইতিহাসে তার নাম চিরভাস্বর। তিনিই হলেন এদেশে নারী আন্দোলনের অন্যতম জননী, যিনি নারীর অধিকার ও সম্মান রক্ষার ক্ষেত্রে কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ এই ভেদাভেদ তিনি করেননি। নিম্নবর্গীয় দলিত মেয়েদের জন্য, সমাজের অবহেলিত মুসলমান মেয়েদের জন্য তিনি যেমন সক্রিয় ছিলেন, তেমনি উচ্চবর্গীয় ব্রাহ্মণ মেয়েদের জন্য, বিশেষ করে বিধবা ব্রাহ্মণদের জন্য তিনি তাদের স্বার্থ রক্ষার জন্য তিনি উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন। সাবিত্রীবাই ফুলে তার জীবনের পরতে পরতে ছিল চমকে দেওয়ার মতো ঘটনা। যে ঘটনাটি আমাকে সবচাইতে বেশি নাড়া দিয়েছে সেটা আপনাদেরকে বলতে চাই। সময়টা ছিল 1858 সাল। ঘটনাস্থল পুনের একটি ছোট্ট জনপদ, নাম ভিরেওয়াড়া। সেখানে একদিন একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা গেল। সমাজের পিছিয়ে পড়া একটি শ্রেণী, মালি সম্প্রদায়, সেই সম্প্রদায়ের একজন দিদিমণি, বলা ভালো একজন প্রধান শিক্ষিকা, তিনি ত্রস্ত পদক্ষেপে তার স্কুলের উদ্দেশ্যে হেঁটে চলেছেন। রাস্তার আশেপাশের বেশ কিছু লোকজন কৌতূহলী দৃষ্টিতে সেই দিদিমণিকে লক্ষ্য করছিল। সেখানে উচ্চবর্ণের বখাটে বেশ কিছু ছেলেপেলেদের দলবল ছিল, আর সেখান থেকেই দিদিমণিকে উদ্দেশ্য করে আচমকা পরপর বেশ কয়েকটি শব্দ উড়ে এলো। নির্লজ্জ, বেহায়া, দেহ ব্যবসায়ী ইত্যাদির সাথে সাথে আরও কয়েকটি অশ্রাব্য শব্দ। দিদিমণি থামছিলেন না। কোনো দিক ভ্রুক্ষেপ না করে তিনি হেঁটে চলেছেন তার স্কুলের দিকে। হঠাৎ তার গায়ে একটা ঢিল এসে পড়ল। তিনি চমকে উঠলেন। ঘুরে তাকানোর আগেই কে যেন কোথা থেকে তার শাড়িতে গোবর ছুঁড়ে দিল। এবার তিনি পিছন ঘুরে স্থির দৃষ্টিতে, ধীরে অথচ দৃঢ়তার সাথে বললেন, আমার বোনেদের অজ্ঞানতার অন্ধকার থেকে বার করে আনার কঠিন ব্রত নিয়েছি আমি। তোমাদের ছুঁড়ে মারা ঢিল আর নোংরা আমার গায়ে এসে ফুল হয়ে যায়। ঈশ্বর তোমাদের ভালো করুন। তা সেদিনের মতো চূড়ান্ত অবাধ্য অসভ্য ছেলেগুলি থেমে গেলেও ওই রকম ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটতেই থাকলো। দিদিমণি স্কুলে পৌঁছাতেন, কাঁধের ব্যাগ থেকে পরিষ্কার একটি শাড়ি তিনি বার করতেন, আর নোংরা শাড়িটিকে বদলে নিয়ে তিনি স্কুল করতেন। বলা বাহুল্য, এই দিদিমণি, এই প্রধান শিক্ষিকা, তিনিই ছিলেন সাবিত্রীবাই ফুলে। এখন প্রশ্ন হলো, কেন এই প্রধান শিক্ষিকার উপর, এই দিদিমণির উপর এই রকম চরম অপমানকর আচরণ, এই ধরনের নির্লজ্জ নির্যাতন? এর কারণ ছিল একটাই, সমাজের উচ্চবর্ণের মানুষরা একজন অচ্ছুত মেয়ের স্পর্ধাকে মেনে নিতে পারেনি।
কি ছিল তার সেই স্পর্ধা! সাবিত্রীবাই ফুলের স্বামী জ্যোতিরাও ফুলে, যিনি স্বপ্ন দেখেছিলেন যে সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, বিশেষ করে মেয়েরা, সমাজের দলিত শ্রেণীর মেয়েরা, তারা শিক্ষার আলোতে বিকশিত হোক, এই স্বপ্ন তিনি দেখতেন। আর সেই স্বপ্ন নিয়েই তিনি যেমন একদিকে মেয়েদের জন্য পিছিয়ে পড়া মেয়েদের জন্য স্কুল তৈরি করতে উদ্যোগী হন, তেমনি অন্যদিকে স্ত্রী সাবিত্রীবাই ফুলেকে শিক্ষিকা করার জন্য প্রশিক্ষণ ব্যবস্থায় তিনি ভর্তি করে দিয়েছিলেন। 1847 সালে সাবিত্রীবাই ফুলে আহমেদনগরের মিস ফারারের শিক্ষা প্রতিষ্ঠান ও পুনের নর্মাল স্কুল থেকে টিচার্স ট্রেনিং ডিগ্রি অর্জন করেন। 1848 সালে জ্যোতিরাও ফুলে মহারাষ্ট্রের পুনের ভিরওয়াড়া জনপদে সমাজের দলিত শ্রেণীর মেয়েদের জন্য প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করলেন। এখানে উল্লেখ করা দরকার যে এই স্কুলটি ছিল ভারতবর্ষে মেয়েদের জন্য তৈরি প্রথম স্কুল। 1848 সালে স্বামীর প্রতিষ্ঠিত মেয়েদের স্কুলটিতে শিক্ষিকা হিসাবে যোগ দেন সাবিত্রীবাই ফুলে। তিনি স্কুলের প্রধান শিক্ষিকা পদে যোগদান করেছিলেন। এখানেও একটা বিশেষ কথা উল্লেখ করা দরকার যে সাবিত্রীবাই ফুলেই ছিলেন ভারতবর্ষের প্রথম ফিমেল টিচার, পাশাপাশি তিনিই ছিলেন দেশের প্রথম ফিমেল হেডমিস্ট্রেস। সাবিত্রীবাই ফুলে তিনি ছিলেন নিচু জাত, মালি সম্প্রদায়ভুক্ত। তাই একজন অচ্ছুত হয়ে অস্পৃশ্য সমাজের মেয়েদের জন্য স্কুল তৈরি করে দিচ্ছেন, তাদেরকে শিক্ষাদানের জন্য শিক্ষিকা হয়েছেন, তাদের জন্য মুক্তির আকাশে বিচরণের ব্যবস্থা করে দিচ্ছেন। এই সব অধ্যত্ত, স্পর্ধা, উচ্চবর্ণের মুরব্বীরা তারা কি কখনো সহজে মেনে নিতে পারে? তাই পথে ঘাটে যেখানে সেখানে শুরু হলো শিক্ষিকার প্রতি অপমানকর অত্যাচার, নির্যাতন। বলা বাহুল্য সেই সব কঠিন প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সাবিত্রীবাই ফুলেও শুরু করলেন তার অসাধারণ জীবন সংগ্রাম। দলিত মেয়েদের জন্য স্কুল তৈরি করেছেন বলে ফুলে দম্পতি শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হলেন, উঠলেন এক মুসলমান দম্পতির বাড়ি। সেখান থেকেই শুরু হলো সামাজিক ন্যায় আর সাম্য অর্জনের লড়াই। সাবিত্রীবাই ফুলে ভালো করেই জানতেন যে সামাজিকভাবে মানুষকে দমন করতে হলে অন্যতম পথ হলো অর্থনৈতিক অবদমন। বিশ্বাস করতেন যে সমাজে প্রচলিত যে জাতপাত তা আসলে সেই অর্থনৈতিক অবদমনের প্রক্রিয়া। আবার তিনি এও বিশ্বাস করতেন যে সংস্কৃত শাস্ত্র, পুরাণ এসব আর কিছুই নয়, এসব হলো আর্যরা যেসব অন্যায় পথে অনার্যদের পরাভূত করেছিল, সেই অনৈতিক পথগুলিকে ন্যায্য হিসাবে উপস্থাপন করে তোলার প্রয়াস। সুতরাং সাবিত্রীবাই ফুলের লড়াই ছিল ব্রাহ্মণ্যবাদ, পিতৃতন্ত্র, সংস্কৃত শাস্ত্রের বিরুদ্ধে। আর এই লড়াইয়ে দলিত শ্রেণীর মেয়েদের মধ্যে শিক্ষার আলো বিস্তার করাই ছিল সবচাইতে প্রয়োজনীয় বিষয়। সেজন্য তিনি ব্রিটিশ সরকারের কাছে বারবার সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারের দাবি বারবার জানিয়েছিলেন, আর সেই দাবি ব্রিটিশ সরকার মেনেও নিয়েছিল। 1852 সালের মধ্যে অচ্যুত মাহার এবং মাং জাতের শিশুদের জন্য তিনি তিনটি স্কুল তৈরি করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন যে পরবর্তী সময়ে সারা মহারাষ্ট্র জুড়ে তিনি স্বামী জ্যোতিরাও ফুলের সহযোগিতায় মোট 18টি স্কুল তৈরি করেছিলেন। 18টি। অনেক স্কুলে লাইব্রেরি তৈরি করে সেখানে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। সেখানে ছাত্রছাত্রীরা তাদের খাওয়ার ব্যবস্থা ছিল, এখনকার দিনে যার নাম মিড ডে মিল। ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের ব্যবস্থা ছিল। অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সুসম্পর্ক গড়ে তোলার জন্য প্যারেন্ট টিচার মিটিং তিনি চালু করেছিলেন। শুধু তাই নয়, শিক্ষিকা হিসাবে মুসলমান একজন শিক্ষানুরাগী মহিলাকে তিনি নিযুক্ত করেছিলেন, যার নাম ফতেমা শেখ। উল্লেখ করা দরকার, এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার যে এই ফতেমা শেখ ইনিই হলেন ভারতবর্ষে প্রথম মুসলিম ফিমেল টিচার। বলা বাহুল্য সেই সমস্ত স্কুলগুলো ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় চলত। যাই হোক, একথা ভাবলে সত্যি লজ্জা হয় যে শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালন করার দিনে আমরা কিন্তু এই অসাধারণ শিক্ষিকা
সাবিত্রীবাই ফুলের কথা কখনো স্মরণ করি না, যেটা সত্যি লজ্জার এবং দুঃখের। স্কুল তৈরি করা ছাড়া, সেখানে শিক্ষিকা হিসাবে শিক্ষাদান কার্য করা ছাড়া তিনি আরও অনেক ব্যতিক্রমী সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন। 1863 সালে যৌন অত্যাচারে গর্ভবতী হয়ে পড়া মহিলাদের জন্য, ব্রাহ্মণ বিধবাদের জন্য, সমস্ত বর্ণের মহিলাদের জন্য তৈরি করেছিলেন তার বিখ্যাত আশ্রম, যার নাম বাল হত্যা প্রতিবন্ধক গৃহ। 35 জন বিধবা মহিলা সেখানে আশ্রয় নিয়েছিলেন। বিধবাদের মাথা ন্যাড়া করে দেওয়া সেই সময় একটা প্রথা ছিল, সেই প্রথার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন সেই প্রথা। যদিও তার বিরুদ্ধে শহরের নাপিতরা ধর্মঘট করেছিল। আরও শুনলে আপনারা আশ্চর্য হবেন যে সেই আশ্রমেরই পিতৃনামহীন এক ব্রাহ্মণ সন্তানকে, যার নাম যশবন্ত, সেই ছেলেটিকে সাবিত্রীবাই ফুলে দত্তক নিয়েছিলেন। 1873 সালে স্বামী জ্যোতিরাও ফুলের সহযোগিতায় প্রতিষ্ঠা করলেন সত্যশোধক সমাজ নামে এমনই একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল সীমিত খরচে, পণ প্রথা বর্জিত, অগ্নিসাক্ষী ইত্যাদি আচার অনুষ্ঠান বর্জিত, পুরোহিত বর্জিত গণবিবাহ। সেখানেই তিনি তার দত্তক পুত্র যশবন্তকে লক্ষ্মী নামে একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন, যে বিয়েটি আধুনিক ভারতের ইতিহাসে প্রথম অসবর্ণ বিবাহ বলে চিহ্নিত হয়ে আছে। দলিতরা যাতে সহজে জল পান করতে পারে তার জন্য তিনি নিজের বাড়ির উঠোনে বিশাল বড় এক কুয়ো তৈরি করেছিলেন। জীবন সংগ্রামে নিজের যন্ত্রণাক্লিষ্ট অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেছিলেন সাহিত্য, সময় পেলেই লিখেছেন কবিতা, কাব্যগ্রন্থ বের করেছিলেন, যে কাব্যগ্রন্থের নাম কাব্যফুলে। তা আজ আর একথা অস্বীকার করার উপায় নেই যে সাবিত্রীবাই ফুলে এই মহীয়সী দলিত নারী পাহাড় প্রমাণ প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে, সমস্ত রকম সামাজিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে দেশে স্ত্রী শিক্ষা প্রসারে, নারীর সম্মান ও অধিকার রক্ষার ক্ষেত্রে, সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠার মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন তা সত্যিই দেশের বুকে তো বটেই, সারা বিশ্বে বাস্তবিক অর্থেই বিরল। 1890 সালে স্বামী জ্যোতিরাও ফুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীর শেষকৃত্যে ব্রাহ্মণ্যবাদকে তোয়াক্কা না করে তিনি স্বামীর মৃতদেহ নিয়ে শ্মশানে যান। সম্ভবত ভারতের প্রথম নারী তিনিই, যিনি স্বামীর চিতায় অগ্নিসংযোগ করে বিরল নজির তৈরি করেছিলেন। 1897 সালে পুনে শহরে প্লেগ মহামারী আকার ধারণ করে। মায়ের কথায় ছেলে যশবন্ত সেনাবাহিনীর ডাক্তারি ছেড়ে শহরের বুকে একটা ক্লিনিক খুলে বসলেন। সাবিত্রীবাই সেই ক্লিনিকে প্লেগ রোগীকে নিয়ে আসলেন নিজের পিঠে করে, আর সেই ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে তিনিও আক্রান্ত হলেন। অবশেষে 1897 সালের 10ই মার্চ প্লেগ রোগেই চিরকালের জন্য থেমে গেলেন ভারতবর্ষের নারী শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদূত, ব্যতিক্রমী সমাজকর্মী, সমাজ সংস্কারক, দলিত আন্দোলনের পথপ্রদর্শক, মহীয়সী নারী সাবিত্রীবাই ফুলে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ এই পর্যন্ত, দেখা হবে এই রকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।